ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন। আজকে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ইতিহাসের বিষয়, যেটা হলো পানিপথের প্রথম যুদ্ধ, এই সংক্রান্ত সমস্ত আলোচনা বা এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। দেখো, প্রথমেই আমি লিখেছি পানিপথের প্রথম যুদ্ধ, যেটা হয়েছিল 1526 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল। এইটা তোমরা প্রথমে ব্র্যাকেটে দেবে। এরপরে দেখো পয়েন্ট আছে ভূমিকা, এখানে কি লেখা আছে দেখে নাও। 1526 খ্রিস্টাব্দের 21শে এপ্রিল বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। এটা আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো পয়েন্ট আছে যুদ্ধ, এখানে কি লেখা আছে? দিল্লির শেষ সুলতান ইব্রাহিম লোদি 1,20,000 মতান্তরে 80,000 সৈন্য নিয়ে বাবরের 12,000 সৈন্যের মুখোমুখি হন দিল্লির কাছে পানিপথের প্রান্তরে। এইভাবেই যুদ্ধটা বেঁধেছিল। এর পরের পয়েন্ট আছে দেখো, তুঘলমা যুদ্ধরীতি প্রয়োগ, মানে যুদ্ধে কোন কোন যুদ্ধরীতি প্রয়োগ করা হয়েছিল সেগুলো এখানে বলা হয়েছে। কি লেখা আছে দেখে নাও। এখানে তুঘলমা যুদ্ধরীতি, যেটা হলো অনেকটা গোলন্দাজ বাহিনীর সঙ্গে ক্ষিপ্র গতি সম্পন্ন উজবেগি অশ্বারোহী বাহিনীর মিলিত আক্রমণ। তাহলে তুঘলমা যুদ্ধরীতিটা কেমন সেটা আশা করি বুঝতে পেরেছো, এখানে দেওয়া আছে। এটা প্রয়োগ করেই বাবর এই যুদ্ধে জয়ী হয়েছিলেন। এরপরে দেখো 2 নম্বর আছে রুমি যুদ্ধ পদ্ধতি প্রয়োগ। এখানে এই পদ্ধতিটা কেমন দেখে নাও। রুমি যুদ্ধ পদ্ধতি যেটা ছিল কি, সামনে গোশটক বা ঠেলাগাড়ি দিয়ে কৃত্রিম প্রাচীর তৈরি করে তার পিছনে তৈরি করা মাটির ঢিপির ওপর থেকে কামান, গাদা, এই সমস্ত জিনিসগুলো প্রয়োগ করে বাবর এই যুদ্ধে জয়ী হয়েছিলেন। এরপরে দেখো লেখা আছে বাবর এই যুদ্ধে জয়ী হন ও দিল্লির সিংহাসনে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তাহলে এই যুদ্ধে কিন্তু বাবর জয়ী হয়েছিল, এটা এখানে বলা হয়েছে। তাহলে দেখো যুদ্ধের এই পয়েন্টটা আশা করি বুঝতে পেরেছো যে যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল। আগেই বললাম, বাবর ও ইব্রাহিম লোদির সাথে হয়েছিল। আর এই যুদ্ধে দুটো যুদ্ধ পদ্ধতি প্রয়োগ করেছিল বাবর, একটা হলো তুঘলমা যুদ্ধরীতি আর একটা হলো রুমি যুদ্ধ পদ্ধতি। তাহলে এই দুটো পদ্ধতি অ্যাপ্লাই করেই বাবর জয়ী হয়েছিল। এর পরের পয়েন্ট আছে দেখো 2 নম্বরে, এটা মেন পয়েন্ট, যুদ্ধের গুরুত্ব। যদি তোমাদের পানিপথের যুদ্ধের গুরুত্ব লিখতে বলে তাহলে কিন্তু এরকমভাবে সুন্দরভাবে লিখবে। কি লেখা আছে দেখে নাও। পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব ছিল অপরিসীম। কেননা দেখো এবার এর কারণগুলো বা যুদ্ধের গুরুত্বগুলো একটা একটা করে বলা হচ্ছে। 1 নম্বর পয়েন্টে আছে সুলতানি শাসনের অবসান। এখানে কি লেখা আছে দেখে নাও। বাবরের জয়লাভের ফলে দিল্লির 320 বছরের সুলতানি শাসনের অবসান ঘটে এবং মোগল সাম্রাজ্য বিস্তারের প্রথম সোপান রচিত হয়। তাহলে এই যুদ্ধে জয়লাভ করেই কিন্তু সুলতানি শাসনের অবসান ঘটেছিল দিল্লিতে এবং মোগল সাম্রাজ্য বিস্তার হয়েছিল। তাহলে এটা কিন্তু সুলতানি শাসনের অবসানের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরে দেখো 2 নম্বর গুরুত্ব কি আছে, হিন্দুস্থানের সাম্রাজ্য প্রতিষ্ঠা। এখানে কি বলা হয়েছে দেখে নাও। পানিপথের যুদ্ধজয়ী বাবর, এখানে বাবার হয়ে গেছে, তোমরা একটু ঠিক করে দিও, এটা বাবর হবে। বাবর দিল্লির অধীশ্বর হন এবং হিন্দুস্থানের সাম্রাজ্য প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ হয়ে ওঠেন। তাহলে হিন্দুস্থানের সাম্রাজ্য প্রতিষ্ঠা কিন্তু বাবরই এই মুঘল সাম্রাজ্যের ভিতকে প্রতিষ্ঠিত করেছিল এই সুলতানি সাম্রাজ্য পতনের মধ্যে দিয়ে। তাহলে হিন্দুস্থানে এবার মোগল সাম্রাজ্যের ভিত কে প্রতিষ্ঠা করেছিল? বাবর। তাহলে এটা এখানে হলো একটা গুরুত্ব। এরপরে দেখো 3 নম্বর গুরুত্ব আছে সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণিত। এখানে বলা হয়েছে জয়লাভের সূত্র ধরে বাবরের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। এর মানে হলো সামরিক মানে কি হচ্ছে, যে প্রজা বা যারা যুদ্ধ করে, যুদ্ধ রীতি, যুদ্ধের সাথে জড়িত মানুষজন, এই সংক্রান্ত যে সমস্ত বিষয় সেগুলোকে বলা হয় সামরিক পদ্ধতি। তাহলে এই সামরিক শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়েছিল বাবর যেহেতু যুদ্ধে জয়লাভ করেছিল তার জন্যই, তো এটাই বলা হয়েছে এখানে। এরপরে দেখো 4 নম্বরে আছে সুলতানি অর্থ সম্পদ হস্তগত। এখানে কি বলা হয়েছে দেখে নাও। সুলতানি অর্থ সম্পদ বাবরের হস্তগত হয়। এর মানে হলো যে সুলতানি সাম্রাজ্যের যে সমস্ত সম্পদ ছিল সেগুলোকে বাবর পেয়ে যায়। কেন? কারণ বাবর সুলতানি সাম্রাজ্যকে পতন করেছিল, তার ফলেই তাদের সমস্ত ধন সম্পদ যা ছিল সমস্ত কিছু কিন্তু বাবরের হয়ে যায়।
পরে দেখো মেন পয়েন্ট আছে পানিপথের যুদ্ধের কারণ। এই প্রশ্নটা কিন্তু অনেক সময় 2 মার্কের বা 4 মার্কের বা 3 মার্কের এরকমভাবে দিয়ে দেয়। তোমরা কিন্তু এই প্রশ্নটা খুব ভালো করে মনে রাখবে, যাতে করে এই প্রশ্নটা আসলে তোমাদের কোনো অসুবিধা না হয়। তাহলে চলো এখানে কী দেওয়া আছে কারণগুলো দেখে নেওয়া যাক পরপর। প্রথমেই দেখো লেখা আছে কাবুলের সিংহাসন লাভের পর বাবর ভারত জয়ের পরিকল্পনা করেন। এর কারণগুলো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো আছে কারণ ভারতের সম্পদ। কি লেখা আছে এখানে? ভারতের অতুল সম্পদ তাকে ভারত আক্রমণ করতে প্রলুব্ধ করে। এর মানে হলো ভারতের যে সম্পদ সম্ভারের কথা বাবর শুনেছিল, সেই সম্পদ সম্ভারের জন্য ভারতকে নিজের কবজায় করতে বাবর কিন্তু অত্যন্ত লোভী হয়ে গেছিল। কারণ ভারতের এত সম্পদ যদি সে মনে করেছিল তার আওতায় আনতে পারে, তাহলে তার কোনো অসুবিধে হবে না। এরপরে দেখো 2 নম্বর পয়েন্ট আছে পূর্ববর্তী আক্রমণকারীদের সাফল্য। এখানে কি বলা হয়েছে দেখে নাও। পূর্ববর্তী ভারত আক্রমণকারীদের সাফল্যে বাবর উৎসাহিত হন। মানে হচ্ছে কি, ভারতে যারা আক্রমণ করেছিল বাবরের আগে, তাদের কথাগুলো যখন বাবর শুনেছিল, তখন তারা যেই সাফল্য পেয়েছিল ভারতে এসে, সেইটা শুনেও কিন্তু ভারতে কবজা করার দিকে বাবরের ঝোঁক বেড়েছিল। এরপরে দেখো 3 নম্বর পয়েন্ট আছে ভারতীয়দের আমন্ত্রণ। এখানে কি বলা হয়েছে দেখে নাও। মধ্য এশিয়ার অস্থির রাজনৈতিক অবস্থা এবং কাবুলে উজবেক আক্রমণকারীদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য বাবর ভারতের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চান। বুঝতে পেরেছো আশা করি। ভারতীয়দের আমন্ত্রণ মানে হচ্ছে কি, যে ভারতীয়রাও কিন্তু মানে এই বাবরকে আমন্ত্রণ করেছিল, যাতে করে ইব্রাহিম লোদিকে সরিয়ে সেই জায়গাটা বাবর নিতে পারে। কারণ ইব্রাহিম লোদির শত্রু কিন্তু অনেক ভারতীয়রাই হয়ে গেছিলো। মানে বলতে পারো যে সুলতানি সাম্রাজ্যেই কিন্তু ইব্রাহিম লোদির শত্রু হয়ে গেছিলো। তারাই কিন্তু কী করেছিল, বাবরকে আমন্ত্রণ করেছিল। তো ভারতীয়রাই বাবরকে আমন্ত্রণ করলে, এটাই বলা হয়েছে। এছাড়াও মধ্য এশিয়ার যেই পরিস্থিতি হয়ে গেছিলো, যেখানে বাবর আগে সাম্রাজ্য বিস্তার করছিল, সেখানে যে অস্থির রাজনৈতিক অবস্থা হয়ে গেছিলো, আর কাবুলের যে উজবেক আক্রমণকারীরা সেই সময় এতবার করে হানা দিচ্ছিল, যে সেই সমস্ত জায়গা থেকে রেহাই পেয়ে তিনি একটা সুরক্ষিত জায়গা বেছে নিতে চাইছিলেন। তো সেই সুরক্ষিত জায়গা হিসাবে ভারত ছিল তার কাছে ফার্স্ট চয়েস। তো এই জন্যই ভারতীয়দের আমন্ত্রণের ডাকেও সে সাড়া দিয়েছিল। এটাই এখানে বলতে যাওয়া হয়েছে। তাহলে আশা করি এই প্রশ্নটা আসলে তোমরা লিখতে পারবে গুছিয়ে। এরপরে দেখো পয়েন্ট আছে বাবরের জয়লাভের কারণ। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণগুলো কী ছিল। দেখো এখানে আমি পয়েন্ট হিসাবে তোমাদের সাথে আলোচনা করছি। প্রথম পয়েন্টে দেখো লেখা আছে বাবরের দক্ষতা। এখানে কি বলা হয়েছে, তুর্কিবীর বাবর ছিলেন সমকালীন যুদ্ধের শ্রেষ্ঠ সেনাপতি। মানে কি হচ্ছে, যে বাবর কিন্তু ছিল যে সেই যুগের শ্রেষ্ঠ সেনাপতি, এটা এখানে বলা হয়েছে। তিনি মাত্র 12 বছর বয়সে ফারঘানা রাজ্যের সিংহাসনে বসেন এবং তিনি বহু যুদ্ধ জয়ের নায়ক ছিলেন। তাহলে বাবরের কিন্তু ট্যালেন্টও ছিল। বাবর এমন না যে হ্যাঁ তিনি চাইলেন আর এমনি এমনি হয়ে গেল দান দক্ষিণা, বা এমনি এমনি মুখের কথাতেই তিনি ভারত পেয়ে গেছিলেন, এরকম না। তারও কিন্তু দক্ষতা ছিল। তিনিও কিন্তু ভালো সেনাপতি ছিলেন, ভালো যোদ্ধা ছিলেন। তো এই সবের জন্যই তিনি কিন্তু ভারতের যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। এরপরে দেখো 2 নম্বর পয়েন্ট আছে বন্দুক ও কামানের ব্যবহার। এখানে কি বলা হয়েছে দেখে নাও। বাবর এই যুদ্ধে বন্দুক ও কামান ব্যবহার করেন। তার কামানের গোলার সামনে তীর, ধনুক, তরবারি ও বল্লম নিয়ে সুলতানদের বাহিনী অসহায় হয়ে পড়ে। তাহলে দেখো এখানে বাবর যে যুদ্ধ পদ্ধতিটা আবিষ্কার করেছিল, সেখানে কিন্তু বন্দুক ও কামানের ব্যবহার ছিল। আর সে সময়ে ভারতে যারা রাজত্ব করতো, সুলতানি সাম্রাজ্য, তাদের কাছে কিন্তু এত উন্নত মানের যন্ত্রপাতির ব্যবহার ছিল না যুদ্ধে। তো তার জন্যই কিন্তু সুলতানের বাহিনীরা অসহায় হয়ে পড়ে এবং হেরে যায়, যেখানে বাবর জিতে গেছিল। এরপরে দেখো 3 নম্বর পয়েন্ট আছে উন্নত রণকৌশল। এখানে কি বলা হয়েছে, বাবর সৈন্যবাহিনী খুব সুশৃঙ্খল এবং প্রফেশনাল ছিল। তার ক্ষিপ্রগতি সম্পন্ন অশ্বারোহী বাহিনী ও গোলন্দাজ বাহিনী নিয়ে যুদ্ধ পরিচালনা করা হয়। বাবর তার সৈন্যদের কাছে শক্তি দেওয়ার জন্য কৃত্রিম প্রাচীর, মানে রুমি পদ্ধতি, যেটা একটু আগেই তোমাদের সাথে আলোচনা করলাম, যে কৃত্রিম প্রাচীর বানিয়ে ছিলেন, যা তাদের সুরক্ষিত রাখার উপায় ছিল। তাহলে দেখো উন্নত রণকৌশলের জন্য কিন্তু বাবর যুদ্ধে জয়ী হয়েছিল।
তিনি তার সৈন্যের সম্প্রসারণ এবং যুদ্ধ পরিচালনার জন্য বিভিন্ন কৌশল এবং সুযোগ ব্যবহার করতেন। মানে কি হচ্ছে যে তিনি তার সৈন্যদের কিন্তু সুরক্ষিত করার জন্য এবং যুদ্ধ পরিচালনার কাজে তাদের কিভাবে আরও উন্নত করা যায়, তাদের সৈন্যের সম্প্রসারণ কিভাবে করা যায় সেটাও কিন্তু তিনি মাথায় রাখতেন। আশা করি এটা বুঝতে পেরেছো, যেটা উন্নত রণকৌশলের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে দেখো 4 নম্বর পয়েন্ট আছে অশ্বারোহী বাহিনীর দক্ষতা। এখানে কি বলা হয়েছে, বাবরের অশ্বারোহী বাহিনী ছিল অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন, তাই তারা ধীর গতি সম্পন্ন সুলতানি বাহিনীকে সহজেই পরাজিত করেছিল। আশা করি এটা বুঝতে পেরেছো। অশ্বারোহী বাহিনী অবশ্যই দ্রুতগতি বেগ সম্পন্ন ছিল বলেই সেই ঝড়ের বেগে আসা বাবরের সৈন্যবাহিনীকে সুলতানরা কোনো মতেই আটকাতে পারেনি। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে দেখা একবারে চলে এসেছি আমরা শেষের পয়েন্টে। এখানে কী লেখা আছে, উপসংহার বা মূল্যায়ন। এখানে কি বলা হয়েছে দেখে নাও। প্রকৃতপক্ষে পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ সূত্রে বাবর ভারতে মোগল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন এবং ভারতে একটি মোগল রাজ আদর্শের প্রতিষ্ঠা করেন। তাহলে কি হয়েছে, পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভের ফলস্বরূপ বাবর কিন্তু ভারতে মোগল সাম্রাজ্যের ভিতটাকে একেবারে শক্তপোক্ত করে স্থাপন করেছিলেন এবং ভারতে যেই আগে সুলতানি সাম্রাজ্য ছিল সেটাকে পুরোপুরি উচ্ছেদ করে মোগল যেটা সাম্রাজ্য ছিল তাদের আদর্শকে প্রতিষ্ঠা করেছিলেন। আশা করি তোমরা আজকের এই পানিপথের প্রথম যুদ্ধের সমস্ত বিষয়টা বুঝতে পেরেছো। পরীক্ষায় যেরকমভাবে প্রশ্ন থাকবে তোমরা কিন্তু এরকমভাবে পয়েন্টের মাধ্যমে সমস্ত কিছুকে সুন্দরভাবে গুছিয়ে লিখবে। আশা করি তোমাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল, আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। ধন্যবাদ।